কিছু কিছু মিষ্টি আছে দেখবেন যে চাপ দিলে রস বের হয়, আবার কিছু কিছু মিষ্টি চাপ দিলে কিন্তু রস বের হয় না। দুটোই কিন্তু মিষ্টি, রস বের হোক না হোক মিষ্টি কিন্তু দুটোই। কিছু কিছু মানুষের গল্প শুনতে ভালো লাগে, মনে হয় তিনি আবার কখনো গল্প বলবেন, বা কখনো কখনো আমরা তাকে রিকোয়েস্ট করি ভাই একটা গল্প বলেন। আবার ধরেন এখন তো ইউটিউব রয়েছে, একসময় ইউটিউব ছিল না, তখন কী হতো ওই যে ভ্রমণ কাহিনীর জন্য কিন্তু এখন তো ট্রাভেল ব্লগ আছে, রাইট? সো তখন যে ভ্রমণ কাহিনী বই থাকতো, মানুষ ঘুরে এসে বই লিখতো। অনেকে আছে না পর্যটক, তারা ঘুরে টুরে এসে বই লিখতেন। তো ওই পর্যটক মানে ভ্রমণ কাহিনী অনেকেই লিখতেন, কিন্তু সবার বই তো মানুষ হলে পড়তো না। তো ভ্রমণ কাহিনী বইয়ের কথা আসলেই কিন্তু সৈয়দ মুস্তফা আলী কিন্তু খুবই প্রাসঙ্গিক ব্যক্তি, অবধারিতভাবে তার নামটাও চলে আসে। সৈয়দ মুস্তফা আলীর নাম কেন আসে? কারণ হচ্ছে ওনার লেখার মধ্যে ছিল ইউনিকনেস, মানে রস বোধটা ছিল। মানুষ ওই রস বোধটা আসলে পছন্দ করে। যে ঘুরতে গিয়ে তো সবাই কি বলবে বলে, এক্সপিরিয়েন্সটা বলবে, ওখানে যে কী কী দেখেছে এটা সেটা বলবে, কী খেলো এই তো বলবে, কীভাবে যেতে হয় এই তো, মোরালের সব কিন্তু বেসিক কিন্তু এই গল্পে। তারপরেও সৈয়দ মুস্তফা আলীটা আলাদা করে কেন মানুষ পড়তো? কারণ ওই যে প্রেজেন্টেশনটা, ধরেন আপনি একজনকে একটু চা বিস্কিট দিবেন, তো চা বিস্কিট আপনি কিন্তু চাইলে একটা প্যাকেটে করে বা নেন বিস্কিট খান, তারপরে নেন বোতল একটা দিয়ে দিলাম বা জগ দিয়ে দিলাম, নেন পানি খান, বা আপনি বিস্কিট খেয়ে বাইরের টিউবওয়েল আছে মুখ লাগায় খেয়ে আসেন, এটা একটা প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে আপনি সুন্দর কুকারিজের মধ্যে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করে তারপর একজনের সামনে দিলেন, সেটা কিন্তু আর দুটো দুই রকম প্রেজেন্টেশন। সো ভালো প্রেজেন্টেশন, যেমন ভালো সাজানো গোছানো বাড়িতে কিন্তু সবাই থাকতে পছন্দ করে, এলোমেলো ঘরে কেউই থাকতে পছন্দ করে না। এই প্রেজেন্টেশনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্যাটস ওয়াই কিন্তু সৈয়দ মুস্তফা আলীর যে প্রেজেন্টেশন লেখানো সেটা ছিল অন্যরকম, যার কারণে মানুষ তার লেখাটা বেশি পড়তো, এখনও পড়ে, এবং তিনি এখনও পর্যন্ত প্রাসঙ্গিক হয়ে আছেন পাঠকদের কাছে। যাই হোক, এই কথাগুলো বলার অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো একটাই কারণ। আমি সম্প্রতি একটা বই পড়েছি, পঞ্চভূত বইয়ের নাম। এই বইয়ের যে ভেতরের কন্টেন্ট, সেই কন্টেন্ট আসলে এই ঘটনাগুলোর সাথে আসলে রিলেটেড। বইটার মধ্যে 24টা গল্প আছে, আমি 2বার পড়েছি বইটা। 24টা গল্পের মধ্যে আপনার 8টি হচ্ছে ভৌতিক গল্প। মানে 24টা গল্প কিন্তু লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ, মানে তিনি তার জীবন দশায় যতগুলো ঘটনার সম্মুখীন হয়েছেন তার মধ্যে থেকে বেছে বেছে 24টি গল্প দিয়ে সাজিয়েছেন। যে 24টি গল্প লেখক এই বইটিতে যুক্ত করেছেন, সেই 24টি গল্প প্রেজেন্টেশনটা অন্যরকম। কেমন অন্যরকম সেটা একটু আপনাদেরকে বলি। 8টা যে ভৌতিক গল্প, ভৌতিক গল্প তো আসলে আমরা সবাই কম বেশি জানি। আমরা যখন কাজিনরা ফ্রেন্ডসরা একসাথে হই তখন কিন্তু ভূতের গল্প আমরা করি। তো ভূতের গল্প করি এই পর্যন্ত, শুনে ভয় পাই এই পর্যন্ত শেষ। ভূতের ভয় পাওয়া কিন্তু এক ধরনের বিলাসিতা। আমরা মানে এখন ওই যে আমরা হরর মুভি দেখি, ভূত এবং শুনি, অনেক কিছু শুনি, কিন্তু কী করি আমরা নিরাপদ জায়গায় থেকে ভয় পেতে পছন্দ করি। আপনাকে যদি বলা হয় যে আপনাকে বাসতলায় যেতে হবে, একটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, আর ভূতের গল্প শুনতে হবে, সেটা কিন্তু আপনি শুনবেন না। আপনাকে যদি একটা সিকিউরড রুমের মধ্যে লাইট অফ করে কম্বলের নিচে এসি ছেড়ে দিয়ে কম্বলের নিচে দিয়ে তারপর একটা হরর মুভি দেওয়া হয়, ভূত এবং শুনতে বলা হয়, তাহলে আপনি শুনবেন। তখন আপনি ভয় পেতে চাইবেন, যে একটু ভয় পেতে চাই, ভয়ে আমি জমে যাচ্ছি চাইবেন সিকিউরড প্লেসে। যাই হোক, আমরা এগুলো শুনি, কিন্তু ওই যে কারণটা উদ্ঘাটন করা হয় না, যে আমাদের জীবনে যত ভৌতিক গল্প আমরা শুনেছি বা সম্মুখীন হয়েছি, ওর পেছনের একটা কারণ থাকতে পারে, সেটা নিয়ে আমরা হয়তো ভাবি না। যারা ভাবি সবাই এর কারণ উদ্ঘাটনও করতে পারে না। এই বইয়ের মধ্যে যে 8টি ভৌতিক গল্প রয়েছে, লেখক হয়তো ছোটোবেলায় এই ভৌতিক গল্পগুলো অভিজ্ঞতা লাভ করেছেন, এই ভৌতিক গল্পের মুখোমুখি হয়েছেন, বা যে ভৌতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেটা নিয়ে গল্প হয়েছে, সেইগুলো তিনি যত বয়স বেড়েছে এটা নিয়ে ভেবেছেন, অ্যানালাইসিস করেছেন, তারপর একটা সিদ্ধান্তে এসেছেন যে এই কারণে এটা হয়েছে, এবং সেটা যৌক্তিক সিদ্ধান্ত। মানে সিদ্ধান্ত আসলেই তো হবে না, সিদ্ধান্তটা যৌক্তিক হতে হবে যে এই কারণে ঘটে থাকতে পারে। তো এই জিনিসটা তিনি রিভিল করেছেন 8টি গল্পের মধ্যে। যখন গল্পগুলো পড়বেন সবগুলো জানবেন যে কি কি ঘটেছিল। ঘটার পরে লাস্টে যে তিনি বলেছেন যে এই যে আপনারা শুনেছিলেন না, যে পড়লেন না যে একটু আগে এই ঘটনাগুলো ঘটেছিল, এটার পেছনের ঘটক এটা ছিল, এটা তিনি বলে দিয়েছেন। এবং মজার ব্যাপার কি জানেন, এই গল্পগুলো যখন আপনি পড়বেন তখন আপনি নিজে মানে সেন্স করবেন যে আরে এইগুলো তো আমি শুনেছি এর আগে, বা আমাদের এলাকাতে এই ধরনের ঘটনা অহরহ ঘটেছে, এই সেন্সটা হবে। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন আপনি কোনো সিনেমা দেখবেন, বই পড়বেন, ওই সিনেমা দেখা পড়ার সময় কিন্তু নিজের সাথে যখন আপনি রিলেট করতে পারবেন তখন আপনি মজা পাবেন।
এবং একই কারণে আপনি এই বইটা পড়ে মজা পাবেন যখন আপনি 8টি ভূতের গল্প পড়বেন। বাকি যে 16টা গল্প রয়েছে, এই 16টা গল্প হচ্ছে লেখকের জীবনের যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তার জীবনে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো তিনি এখানে উপস্থাপন করেছেন। এখন এখানে একটা প্রশ্ন আছে, কোথাকার কোন লেখক তার জীবনের গল্প জেনে আমি কী করবো? আমরা নিজেরাই বাঁচি না, যে পেইনের মধ্যে আছে, এইসব জেনে কী করবো? সেটা ডিফারেন্ট কথা, মানুষের জীবনে পেইন আছে, বাট আপনি যদি বই পড়তে চান, একটা সুখপাঠ্য বই যদি আপনি পড়তে চান, সুখপাঠ্য বই, তাহলে এই বইটা আপনাকে আমি রিকমেন্ড করবো। কারণ হচ্ছে এই যে অভিজ্ঞতা, আমি পার্সোনালি মানুষের অভিজ্ঞতা খুব পছন্দ করি। কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন যে আপনি নিজে ফেস করেননি এমন একটা ঘটনা আপনি আরেকজনের থেকে জেনে যাচ্ছেন, এবং সেই সমস্যার সমাধান কিভাবে হলো, বা আসলে সমাধান হয়েছিল কিনা, সমাধান না হলেও এই সময় পরিস্থিতিটা কিভাবে আর কি পার করলো একজন মানুষ, এই যে জানতে পারাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার চেয়েও আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রেজেন্টেশনটা কেমন, কিভাবে করলেন তিনি, যে কোন রকম প্রেজেন্টেশন। ধরেন একটা বাসে 50 জন মানুষ যেতে পারে, বা ধরেন 40 জন মানুষ গেলো, বা 30 জন মানুষ গেলো, তো ওই বাসের মধ্যে একটা ঘটনা ঘটলো, তো 30 জনে কিন্তু সেম ঘটনার মুখোমুখি হলো। 30 জনের কাছে আপনি যখন শুনবেন ঘটনাটা, তখন কিন্তু প্রায় 30 রকম শুনবেন। এটাই হচ্ছে ফ্যাক্ট, যে একটা ঘটনা 30 রকমের উপস্থাপন, এবং দেখবেন যে এর মধ্যে বা কোনোটা আপনার কাছে মনে হচ্ছে বেটার, ভালো, হতে পারে ফানি ঘটনা ঘটেছে, আপনি ধরে নেন যে ফানি কোনো ঘটনা ঘটেছে, সেই ফানি ঘটনায় আপনার কাছে কারো কাছ থেকে শুনলে মনে হবে ফানি হয়নি, মনে হবে যেন সে জাস্ট আবৃত্তি করে যাচ্ছে, এরকম মনে হবে। কোনোটা মনে হবে আসলে আপনি হাসতে হাসতে লুটোপুটি খাবেন, ব্যাপারটা এরকম। তো আমি বেটার একটা কাজ করি, এই 24টা গল্পটা সূচিপত্রটা আপনাদেরকে একটু জানাই, তাহলে বেটার। প্রথম গল্প হচ্ছে বাতানবাড়ির ভূত। আমি সূচিপত্রের পাশাপাশি একটু বলে দিচ্ছি যে কী কী গল্প আছে, আস্তে আস্তে করে। বাতানবাড়ির ভূত, এটা একটা ভৌতিক গল্প। তারপর হচ্ছে এটা হচ্ছে লেখকের যে গ্রামের বাড়ি, সেখানকার একটা জায়গা নিয়ে গল্প। এটা খুবই চমৎকার, এটা অনেক মজার একটা ঘটনা আছে। লেখকের ফ্রেন্ডকে তিনি যখন লেখক একদিন খেজুর গাছ চৌকি দিচ্ছিলেন রাত্রেবেলায়, গাছ কাটার পরে রস চুরি হয়ে যায় সেজন্য। তো ওই চৌকি দেওয়ার সময় ওই বাগানের মধ্যে একজন লোক নেমে আসছিল, সে দূর থেকে বুঝতে পারলো যে তার ফ্রেন্ড আসছে। তো ফ্রেন্ড যে রস চুরি করে খেতে আসছে সেটা তিনি ভালোভাবে বুঝতে পারছেন। তা তার চাদরের নিচে যে একটা পাটকাঠির নল আছে, এটা তিনি ভালোভাবে বুঝতে পারছেন। তা এই কথাটা বলার জন্য তিনি বলছেন যে ওই যে এই শীতের রাতে এই খেজুর গাছ কাটা, খেজুর বাগানে মানুষ তো চাদরের নিচে নিশ্চয়ই স্ট্যান্ড গান নিয়ে আসবেন, মেশিন গান যে নেই এটা নিশ্চিত, ওর মধ্যে পাটকাঠির নল আছে রস চুরি করে খাওয়ার জন্য। হাউএভার এরকম মজার একটা ব্যাপার রয়েছে লেখার মধ্যে। কি পাওয়া যায় লেখাটার মধ্যে? আপনার সিরিয়াসনেস রয়েছে, হিউমার রয়েছে, তারপরে হচ্ছে তথ্য রয়েছে। আমি যদি মোটা দাগে 3টা জিনিস বলি, তাহলে আপনি এর মধ্যে সিরিয়াসনেস পাবেন, তারপর হচ্ছে হিউমার পাবেন, আর ইনফরমেশন পাবেন। এই 3টা জিনিস আপনি কনফার্ম পাবেন। এরপরে যদি আপনি অন্য কিছু আবিষ্কার করতে পারেন তাহলে তো সেটা বোনাস। আচ্ছা, সূচিপত্রে আসি। বাথানবাড়ির ভূত, এটা হচ্ছে একটা ভৌতিক গল্প লেখকের গ্রামের বাড়ির এলাকা নিয়ে। তারপরে করুণ চন্দ্রবিন্দু। এই করুণ চন্দ্রবিন্দুটা কি জানেন? এটা হচ্ছে পুরোটা তেল মারামারি যে একটা ব্যাপার আছে না, তেল মারামারি যে ব্যাপার, সেটার যে আরেকজনকে একটু তেল দেয়া, বা বসকে একটু বেশি করে তেল দেয়া, বা নেতাকে একটু বেশি করে তেল দেয়া, এই যে ব্যাপারটা তোষামদির একদম সর্বনিম্ন স্তরে গেলে মানুষ যে অজ্ঞান হয়ে যায়, একদম জ্ঞানহীন হয়ে যায়, মাথা যে খালি হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, ওটা ঠিক করতে পারে না, সেটার একটা চমৎকারভাবে উপস্থাপন এখানে করেছেন। এটা তো একটা ঘটনা দিয়ে উপস্থাপন করেছেন। এরপর আছে বোতল ভূত রহস্য। এই গল্পটা বোতল ভূত যে বা জিন ভূত বোতলের মধ্যে বন্দি করার গল্প তো আপনারা কম বেশি সবাই শুনেছেন। সবাই বলতে আমার ধারণা আপনারা যারা ভিডিও দেখছেন এর মধ্যে একজনও পাওয়া যাবে না যে বোতলের মধ্যে ভূত বন্দি করার গল্প আপনারা শোনেননি। কিন্তু এখানে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, 30 নম্বর পাতা, আমি আপনাদেরকে একটু দেখাবো, না দেখালে আসলে আমার ভালো লাগবে না। দেখেন, বোতল ভূত রহস্য। আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? প্রতিটা গল্পে কিন্তু এই যে এরকম ইলাস্ট্রেশন দেওয়া আছে, আমার খুবই ভালো লেগেছে এই ইলাস্ট্রেশনের ব্যাপারটা। প্রত্যেকটা গল্পের উপরে এরকম ইলাস্ট্রেশন দেওয়া। দেখেন, এই ইলাস্ট্রেশনে একটা বোতল রয়েছে, একটা খোকা রয়েছে, একটা কিশোর জঙ্গলের মধ্যে, আর পেছনে যে চাঁদের আলো বা সূর্য কিছু একটা রয়েছে। তো বোতল ভূত রহস্য। আচ্ছা, আমি যে কারণে দেখাতে চাইলাম, দেখেন এখানে এই যে হেডলাইনের নিচে ব্র্যাকেটে একটা জিনিস লেখা আছে, আমি একটু লেখা পড়ে শোনাই। উৎসর্গ: বোতল ভূত কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবর্গ। চিন্তা করতে পারেন, এটা হচ্ছে যে একটা দায়িত্ব একজন লেখকের, সমাজের
প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দায়িত্ব আছে। লেখকের মধ্যে একটা হিউম্যানিটি যে আছে সেটার একটা বহিঃপ্রকাশ। এটা কারণ হচ্ছে আপনি জানেন ভালো করে যে ভূত ছাড়ানোর যেসব কবিরাজ বা ওঝা আসে, ভূত ছাড়ানোর নামে যে যে পিটাপিটি করে, ঝাড়ু দিয়ে পিটায়, লাঠি দিয়ে পিটায়, লাথি দেয়, মানে মেরে বা আদমরা করে ফেলে। আবার এই ভূত ছাড়ানো বা ভূতে আছর করেছে এটা কেন্দ্র করে কিন্তু যে মানুষের মধ্যে পারিবারিকভাবে যে বৈষয়িক যে মানে সম্পত্তি নিয়ে যে গ্যাঞ্জাম থাকে, সেগুলোর জন্য কখনো কখনো এমনও করে যে যার সম্পত্তিটা ফাঁকি দেওয়া হবে তাকে পাগল বানায় ফেলে। যে ওর ঘাড়ে ভূত লেগেছে, ওকে পিটায় ওকে হয়তো অনেক সময় মেরে ফেলে বা পাগল বানায় রাখে, যে পাগল হয়ে গেছে, এরকম অনেক অসুস্থ সাজিয়ে রাখে। তো এইগুলো কিন্তু আমাদের সমাজে ঘটে। আপনারা যদি সূর্য দীঘল বাড়ির কথা মনে করতে পারেন আবু ইসহাকের, তাহলে কিন্তু সেম ঘটনা। ওখানে কিন্তু একটা ক্যারেক্টারকে জাস্ট মেরে ফেলা হয়েছিল, মেরে ভূতের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। এরকম ঘটনা এখনও ঘটে এবং মানে শত শত বছর ধরে এগুলো ঘটে আসছে। জাস্ট একজন মানুষকে মেরে ফেলে ভূতের উপর দায় চাপিয়ে দিচ্ছে। তো এই বোতল ভূতকাণ্ড রহস্যের গল্পটা উৎসর্গ করা হয়েছে বোতল ভূতকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবর্গ। আমার কাছে বিষয়টা খুবই চমৎকার লেগেছে। মানে একজন লেখক তার গল্পের মধ্যে এরকম একটা বিষয় অন্তর্ভুক্ত করবেন, সেটা আমি আসলে চিন্তা করিনি। এই ধরনের বইয়ের সাধারণত হয়তো ঘটে না, আমার জানা নাই। পরের গল্প হচ্ছে রেস্ট হাউসে এক রাত। এটা হচ্ছে লেখকের নিজস্ব একটা ঘটনা। তিনি কোথাও গিয়েছিলেন, ঢাকার বাইরে কোনো একটা শহরে গিয়ে রেস্ট হাউসে রাত কাটিয়েছিলেন। তো সেখানকার একটা ঘটনা তিনি এখানে তুলে ধরেছেন। এটা স্যাটার উপস্থাপন। ক্রেতা সাবধান, এইটা তো বুঝতে পারছেন যে কেনাকাটার একটা অভিজ্ঞতা এখানে বর্ণনা করেছেন, কিন্তু সাবধানটা হতে বললেন কোথায়? তো সেটার জন্যই আসলে গল্পটা পড়া প্রয়োজন আছে। চোখের মাইনাস পাওয়ার ও দাড়ি কাটা না কাটার সংঘাত, এই গল্পটা খুবই মজার। আপনি না পড়লে মিস করবেন। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে রাখি, যে বলে না যে দাড়ি বেশি কামানো যাবে না, তো চোখের পাওয়ার কমে যায়। তো এইটা একজন ডাক্তার, হ্যাঁ, একজন রোগীকে বলেছে বেশি দাড়ি কামালে হচ্ছে চোখের পাওয়ার কমে যাবে। তো ওই রোগী আবার ডাক্তারকে কিন্তু একটা চমৎকার উত্তর দিয়েছিল। এটা আসলে শিখতে হবে। হ্যাঁ, এইগুলো মানে উত্তরটা কি হতে পারে ডাক্তারের কাছে, ডাক্তার হা হয়ে যাবে শুনলে, তবদা খেয়ে যাবে। এটা খুব চমৎকার, আমার খুবই ভালো লেগেছে এই গল্পটা। এবার বশীকরণ মন্ত্র, এইটা পড়ার সময় আমার মনে হয়েছিল কি জানেন, এই লেখককে প্রথম যখন বের হয়, এই লেখককে আমি বলেছিলাম যে আপনি গল্পের বই লেখেন, উপন্যাস লেখেন। তা আমার বলার কারণ ছিল আমি আসলে ওনাকে একটু প্ররোচিত করার চেষ্টা করেছিলাম। কারণ কবিতার বই মানুষ কম কেনে, কম পড়ে, গল্প একটু বাজারে লেখা, সোজা কথা। আমি একটু কমার্শিয়াল বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছিলাম তাকে, যে আপনি বাজারে লেখা লেখেন। তো এইভাবে না বলে আমি বলেছিলাম যে গল্প উপন্যাস এগুলো কিছু লেখেন। তো তিনি ভদ্রতার খাতিরে হয়তো আমার কথা ফেলেও দিতে পারেননি, আবার অ্যাকসেপ্ট করেছেন আর কি। কিন্তু এই বইটা পড়ার সময় মনে হলো যে তার এই ধরনের বুদ্ধি দেওয়া আমার উচিত হয়নি। কারণ দেখেন, প্রত্যেকের একটা কক্ষপথ আছে, লেখেন তো সবাই, তাই না? কিন্তু সবার একটা যন্ত্র আছে, প্রত্যেকের একটা কক্ষপথ আছে। এই লেখকের কক্ষপথটা একটু উঁচুতে, মানে আমি যে লেভেলে লিখতে বলেছিলাম তিনি এই লেভেলে লেখক নন, মানে বাজারে লেখক নন, ঠিক আছে? ওনার একটা ক্লাস আছে, ওই ক্লাসে উনি লেখেন। তো আমি আমার বলতে আসলে কোনো বাধা নেই। এটা পড়তে গিয়ে আমার উপলব্ধি হলো যে তাকে আসলে আমি যা লিখতে বলেছিলাম এইগুলো আসলে তার জন্য না হবে লেখা, ঠিক আছে? যাই হোক, বশীকরণ মন্ত্র, ওই যে অন্যকে বশ করা, পছন্দের কাউকে বশ করা, যে মন্ত্রের একটা ব্যাপার স্যাপার ছিল, এগুলো শেখার ব্যাপার। লেখকের একটা বাস্তব জীবনের ঘটনা আছে এই বশীকরণ মন্ত্র নিয়ে, সেটা এখানে বলেছেন। এরপরে মৌসুমি প্রতারণা, সিজনাল যে চিটিং করে মানুষ, হ্যাঁ, বিভিন্ন ধরনের বন্যার সময় যে বিকাশ টিকাশ এখন হচ্ছে, এইগুলো সংক্রান্ত একটা গল্প এটা। এরপরে মেছোভূত রহস্যটা এটা মানে আপনি যখন পড়বেন এই গল্পটা, তখন আপনি নিজেও মানে সলভ করতে পারবেন না যে কী কারণ হয়েছিল। আমি শেষ পর্যন্ত পড়তে হয়েছে, তারপর আসলে সলভ করতে হয়েছে যে এটা কেন ঘটেছিল এই ঘটনাটা। তো আসলেই এটা খুবই চমৎকার একটা গল্প। লেখক তার বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলেন, সেই গল্পটা। ধরেন আপনি মাছ ধরছেন, পিছনে তাকিয়ে দেখেন যে মাছ নেই, ব্যাপারটা কেমন বলেন তো, তাই না? কোনো ক্লু নেই, হঠাৎ করে বৃষ্টি, এদিক দিয়ে পানি চলে যাচ্ছে, এদিক দিয়ে কেউ মনে হচ্ছে দূর থেকে পানি ছুঁড়ে মারছে। এগুলোর সলিউশনটা কি? কেউ নেই আশপাশে, জনগণ শূন্য, রাতের বেলা, বৃষ্টির রাত, বৃষ্টি অনেক আগে হয়ে গেছে, মাছ ধরছে, পেছন থেকে মাছ যাচ্ছে কোথায়? এটা একটা রহস্য না বলেন? তো এটা হচ্ছে মেছোভূত রহস্য, এটাও তিনি রিভিল করেছেন। তারপর রেস্ট হাউসের বিড়ম্বনা, এটা হচ্ছে লেখকের নিজের একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে লেখক কোথাও ঘুরতে গিয়েছিলেন সপরিবারে, তো সেখানকার একটা বিড়ম্বনার গল্প তিনি এখানে বলেছেন। তারপর হচ্ছে ভালো ঘোল। ভালো ঘোল তো ওই যে
ভালো ঘোল খুবই মজার একটা গল্প। কারণ হচ্ছে যে ঘোল বিক্রি করতো সারাদিনেও তার ঘোল ফুরাতো না। মানে তিনি বলেছেন যে গাঙে যতক্ষণ পানি আছে ততক্ষণ তার ঘোল শেষ হবে না। ঠিক আছে। তারপর হচ্ছে আষাঢ়স্য প্রথম দিবস, এটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন গল্প থেকে। ইরানি মশলা চা, ইরানি মশলা চা থেকে আপনার শেখার আছে অনেক কিছু। কারণ লেখক আসলে একটা 5 স্টার হোটেলে চা খেতে গিয়েছিলেন বা কোনো একটা মিটিংয়ে গিয়ে চা খেয়েছিলেন। তো ওখানকার চা যে দাম, কেন দাম অত দাম, সেই বিষয়ে একটা কথা লেখা আছে, এটা আমি ডিটেল না বলি। তারপরে জ্যোতিষ সম্রাটের ফাঁদে, এটা লেখকের একদম ব্যক্তিগত জীবনের একটা ঘটনা, ধরে নিচ্ছি তাই আর কি, যেহেতু এখানে অ্যাকনোলেজমেন্ট দেয় না যে তিনিই সেই ব্যক্তি যে তাকে ফাঁদে পড়েছিলেন। দেশি পণ্য কিনে হয়ে ধন্য, ব্র্যাকেটে লেখা আছে রৌম্য গদ্য। এটা পড়বেন, এটা পড়বেন, কাজে লাগবে। কারণ হচ্ছে দেশি পণ্য, যে আমরা মার্কেটে গেলে যে কাপড় বিক্রি করে, হ্যাঁ এটা বলে যে এটা পিওর জাপানি কটন, এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে কোরিয়ান বলে, আসলেই কি তাই? নাকি ওই সেম আপনার হচ্ছে কি বলে ওটা নমুনা দিয়ে চায়না থেকে বানায় নিয়ে আসে, কোনটা? এইরকম একটা ঘটনা লেখকের সাথে ঘটেছিল, তিনি সেটা কিভাবে পার করেছিলেন, ওভারকাম করেছিলেন, সেটা এখানে লেখা আছে। তারপরে আছে জলকুমারী, জলভূত রহস্য, ভৌতিক গল্প। চাকরি জীবনের শ্বাসরুদ্ধকর 1 ঘন্টা, এটা একেবারে পেশাগত এক যে জীবনের যে ঘটনা সেটার একটা বর্ণনা এখানে রয়েছে। রটন্তি তলার ভূত, উচ্চারণ করতে কষ্ট, রটন্তি তলার ভূত, এটা ভৌতিক গল্প। একদম কিশোর বয়সের একটা ঘটনা এখানে রয়েছে। উড়ুক্কু সাপ রহস্য, এই গল্প তো জীবনে বহু শুনেছি, যে জিন সাপ উড়ে যায়, ছোটবেলায় এই গল্প বহু শুনেছি। সেরকম একটা গল্প এখানে আছে, এবং শেষে তিনি রিভিল করে দিয়েছেন যে আসলে উড়ুক্কু সাপটা কি, মানুষ যে জিন সাপ বলতো, এগুলোর যে উত্তম একটা ব্যাখ্যা এখানে রয়েছে। FRCS জিনের পাল্লায়, একটা ঠিক ভৌতিক গল্প বলা যাবে না, ওই যে জিনভূত কবিরাজ ডাক্তার, লেখকের জীবনের সাথে সম্পৃক্ত, আবার সাথে জিনপুরের ব্যাপার স্যাপারও রয়েছে। হ্যাঁ, তো এটা এখানে রিভিল করেছেন যে আসলে ঘটনা কী ঘটেছিল। গোভূত রহস্য, এটাও ভৌতিক গল্প, পিওর ভৌতিক গল্প গ্রামের। সিংহারা সমাচার, এটা লেখকের জীবনের একটা মানে ব্যক্তিগত জীবনের একটা গল্প। হাগজটা কি পড়ে নিন। হ্যাঁ, এবং লাস্টটা হচ্ছে উদরপিণ্ডি বুদরঘাট। এসে টোটাল 24টা গল্প এখানে রয়েছে। দেখেন এটা হচ্ছে বশীকরণ। হ্যাঁ, আমি কিছু মার্ক করে রেখেছি। বশীকরণ মন্ত্রের মধ্যে একটা জায়গায় লেখা আছে, মস্তিষ্কটা রাজ্যের জঞ্জালের ভাগাড়ে পরিণত না হয়, মাথাটা শরৎ দাদুর বাড়ির অধিকার কানা পুকুরের পানায় ঘেরা পানির মতো নিস্তরঙ্গ ছিল। সহজ কথা, যে মাথাটা শার্প ছিল, ব্রেনটা, এ কথাটাই বলতে পারতেন। কিন্তু এখানে কতগুলো বিষয়ের সাথে তিনি তুলনা করে বলেছেন যে এই বিষয়গুলো ভাবতে হয়েছে, এগুলো যে ইন্টারকানেক্টেড করতে পারার যে ব্যাপারটা, সেটা খুবই চমৎকার। এটাই আসলে সাহিত্য। হ্যাঁ, এগুলো যে কথাটা সোজা বলে দেয়। আমি এই যে 2022 সালে একজন কমেন্ট করেছেন যে কবিতা যদি পড়ে বুঝেই ফেলে একবারে মানুষ পাঠক, তাহলে ওই কবিতার কোনো আসলে ভ্যালু নাই। কবিতা পড়ে মানুষকে একটু ভাবতে পারাতে হবে কবিকে, তাহলে সেটা কবিতা। তো আমার কাছে এখন এই বই পড়ার পর একটা ফিল হয়েছে যে সাহিত্য, যে ডিরেক্ট আমি ভাত খাই এটা বলে দেওয়ার তো কোনো অর্থ নয়। আমি ভাত খাই কি সাহিত্যে রূপান্তর করতে হলে আলাদা কিছু দিতে হবে। কারণ আমি ভাত খাই একজন লেখকও বলতে পারে, আবার যে লেখক না সেও বলতে পারে। তাহলে লেখক আর পাঠকের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। তো সেই পার্থক্যটা কি? সাধারণ মানুষ আর লেখক তো এক জিনিস না। সো সাহিত্য রচনা করতে হলে সাহিত্যের মতো করেই বলতে হবে। তো এখানে বলেছেন যে তখন ক্লাস 3-তে পড়ি, মস্তিষ্কটা রাজ্যের জঞ্জালের ভাগাড়ে পরিণত না হয়, মাথাটা শরৎ দাদুর বাড়ির অধিকার কানা পুকুরের পানায় ঘেরা পানির মতো নিস্তরঙ্গ ছিল। স্থির, অত অস্থির ছিল না। দেখেন ভালো গোলের ইলাস্ট্রেশনটা চমৎকার না? ভালো গোলের ইলাস্ট্রেশন। এখানে বলেছেন যে ফলে কেষ্টর ভালো ঘোল উচ্চারণের সাথে সাথেই মনে হতো আষাঢ় মাসে দিগন্ত রেখা থেকে গুরু গুরু শব্দ করে মেঘ ডাকতে ডাকতে একেবারে কানের কাছে এসে বজ্রপাত ঘটালো। অনেক চিৎকার করে বলতেন। সেটার বর্ণনা তিনি এভাবেই দিয়েছেন যে কতটা লাউডলি বলতেন। এখানে কিছু মার্ক করেছি, দেখেন অনেকগুলো পেজে মার্ক করা রয়েছে। মানে মার্ক করার মতো জায়গায় বলে মার্ক না করে তো উপায় নেই। হ্যাঁ, মেছভূত রহস্য এটা। এরপরে আছে বশীকরণ মন্ত্রটাও, এটা তো আপনাদেরকে দিলাম। এখানে আর একটা লাইন রয়েছে, এখানে তাই এশালার প্রকাশককে আটকাবে এমন কপিরাইট আইন ভূভারতে প্রণীত হয়নি। মানে বই কিনে তিনি যে ওই যে ক্রেতা সাবধান বলেছেন না, তো বই কিনে কীভাবে তিনি ঠকেছিলেন, যে কীভাবে চিটিং হয়েছিল বই কিনতে গিয়ে,
এবং এটা আপনাদের জেনে রাখার দরকার আসলে। হ্যাঁ, বই কিনে কী ধরনের চিটিংয়ের ভিতরে থাকে এটা জানা দরকার। যাক, বইটির উৎসর্গ কাকে করা হয়েছে সেটা একটু বলি। উৎসর্গপত্রটা একটু পড়ে দিচ্ছে আমাদের। আব্বাকে, যার সাথে রাত জেগে খাল বিল নদীতে মাছ ধরে বেরিয়েছি। এ বইয়ের অনেক গল্পে রয়েছে তার প্রত্যক্ষ উপস্থিতি। খুবই চমৎকার একটা উৎসর্গপত্র পড়লাম। বইয়ের দাম 400 টাকা। বইয়ের পাতা সংখ্যা হচ্ছে 160। এই হচ্ছে কাভার। এই বইয়ের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বই একটা কিন্তু কাভার দুটো। মজার ব্যাপার না? আপনি এর আগে কখনো দেখেছেন কিনা জানি না, যে সেম টাইম এই বইমেলাতে প্রকাশিত হয়েছে, কিন্তু কাভার দুটো কালারের, দুই ডিজাইনের। তো আমি লেখকের কাছ থেকে যেটা জেনেছি, মানে তার কাছে একাধিক ডিজাইন এসেছিল, কিন্তু তার এই দুটো কাভার এতই পছন্দ হয়েছে যে তিনি দুই ডিজাইনেরই কতগুলো করে কপি করে ফেলেছেন। আপনারা বইটি বের হচ্ছে অমর প্রকাশনী থেকে, বইমেলাতে তো পাওয়াই যাচ্ছে, রকমারিতেও হয়তো পাওয়া যাবে, কিংবা অমর প্রকাশনীর নিশ্চয়ই ফেসবুক পেজ রয়েছে। বইমেলার পরেও কীভাবে সংগ্রহ করতে পারবেন সেটা অমর প্রকাশনীর ফেসবুক পেজ থেকে আপনারা জানতে পারবেন। তো একটু দেখালাম, এটা একটু দেখাই। এটা হচ্ছে এরকম। এই প্রচ্ছদটা করেছেন চারু বিনপি, আর এই প্রচ্ছদটা করেছেন মমিন উদ্দিন খালেদ। দুটো প্রচ্ছদ করেছেন, দুটোই খুব চমৎকার প্রচ্ছদ। প্রচ্ছদের মধ্যে অনেক কিছু রয়েছে, মানে দেখার মতো অনেক বিষয় রয়েছে। দেখেন এখানে একটা গাছ, খেজুর গাছ, নদী, পানির নিচ থেকে একটা হাতে রক্ত, হাত উঠে গিয়েছে, হাত উঠেছে ওর নিচ থেকে, জঙ্গল, ঘাস, তারপরে নৌকা দেখা যাচ্ছে, একজন মানুষ, টেকো মাথার মানুষ এখানে দেখা যাচ্ছে, উপরে চাঁদ, হ্যাঁ, অন্ধকার। এটা সুন্দর, এখানে একটা গল্প ফুটে উঠেছে এর মধ্যে। তারপরে এটা যদি দেখেন, এখানেও কিন্তু আছে, দেখেন গাছের মধ্যে যে সরেল বা এরকম কিছু একটা বলা হয় এটাকে, গাছপালা রয়েছে। এখানে দেখেন ভূত, যেটাকে আমরা আসলে ভূতের ছবি আসলে, ভূত তো আমরা কখনো কেউ দেখিনি, কিন্তু ভূতের ছবি আসলে আমরা যেমনটা ভাবি আর কি, সেটা। তারপরে এই যে এখানে ঘাস টাস রয়েছে, হ্যাঁ, এখানে একজন মানুষ দেখা যাচ্ছে, এখানে বাড়ি দেখা যাচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো খুবই চমৎকার প্রচ্ছদ। বইয়ের ভিতরে রিবন থাকা উচিত ছিল, অনেকগুলো পাতা রয়েছে, রিবন নাই। অন্ততপক্ষে 100 পাতার বইয়ের মধ্যে রিবন থাকা উচিত। বইয়ের মূল্য 400 টাকা রয়েছে, ডিসকাউন্ট পেয়ে 25% বইমেলা থেকে নিলে। আমার লেখার রিভিউগুলো যদি পড়তে চান তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, www.selimhossein.com, এই ওয়েবসাইটে। আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে অন্য কোনো বই নিয়ে আবার দেখা হবে, বা অন্য কোনো টপিক নিয়ে দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। Goodbye.